সেই রাতটার কথা আজও গ্রামের মানুষ ফিস ফিস করে বলে। যে রাতে এক ছোট ছেলে অন্ধকার নীরব অভিশপ্ত নদীর সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি ধন চাই না, আমি শুধু আমার মাকে ফিরিয়ে নিতে এসেছি। বাংলার এক সবুজ গ্রামে থাকতো এক সাহসী ছেলে, নাম তার দীপু। তার ছোট্ট কুঁয়ে ঘরটি ছিল ধান ক্ষেতের ধারে কলা গাছের পাশে। দীপুর পৃথিবী বলতে ছিল শুধু তার মা। মাই তাকে খাইয়ে দিতেন, গল্প শোনাতেন, রাতে ঘুম পাড়িয়ে দিতেন। কিন্তু এক বর্ষার শেষে হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়লেন। বুকের ব্যথায় তিনি ঠিকমতো শ্বাস নিতে পারতেন না। গ্রামের মানুষ সবাই এসে ঘিরে দাঁড়ালো, আর দীপুর বুকের ভেতরটা কাঁপতে লাগলো। গ্রামের সেরা কবিরাজ সোহেল চাচা এসে মাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, এই অসুখ সাধারণ ওষুধে সারবে না, একটাই উপায় আছে, উত্তরের মায়াবী নদীর তলদেশে থাকা নীল মুক্তা। সেই মুক্তা ধোয়া জল যদি তোমার মা পান করতে পারে তবে তিনি বাঁচবেন। ঘরের সবাই থমকে গেল, কারণ মায়াবী নদীর নাম শুনলে গ্রামবাসীরাও কেঁপে উঠত। লোকমুখে শোনা যায় ওই নদীর জলে বাস করে এক ছলনাময়ী জলরাক্ষসী। সে মানুষের মন পড়তে পারে, কাউকে ধন সম্পদের লোভ দেখায়, কাউকে সুখের স্বপ্ন দেখায়, তারপর তাদের ধরে জলের তলায় বন্দি করে রাখে। দীপুর মা কাঁপা গলায় বললেন, না বাবা, তুই যাবি না, আমাকে ছেড়ে কোথাও যাবি না। দীপু মায়ের হাত ধরে বলল, মা তুমি শুধু অপেক্ষা করো, আমি ভোরের আগে ফিরব, তোমার জন্য আমি 1000 নদীও পার হতে পারি। সেই রাতেই দীপু বেরিয়ে পড়ল। আকাশে কালো মেঘ, কাদা মাখা পথ, চারদিকে ঝিঝি পোকার শব্দ। যেতে যেতে তার দেখা হলো টুটুল ভাইয়ের সঙ্গে। টুটুল তাকে থামিয়ে বলল, তুই পাগল নাকি? ওই নদীতে কেউ যায় না। সব কথা শুনে সে দীপুর হাতে একটা ছোট্ট পুরনো আয়না দিল। শুনেছি অশুভ শক্তি নিজের আসল রূপ দেখতে ভয় পায়, এটা সঙ্গে রাখিস। দীপু নদীর ঘাটে পৌঁছালো। ভোরের আলো তখনও ফোটেনি। আশ্চর্য, এত বড় নদী অথচ কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। হঠাৎ নদীর মাঝখানে চকচকে নীল আলো জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে জল ফুঁড়ে ওপরে উঠল এক অপূর্ব সুন্দরী নারী। তার চুল জলের মতো নীল সবুজ, চোখে অদ্ভুত হাসি, মাথায় শামুকের মুকুট। সে মিষ্টি গলায় বলল, খোকা, তুই কি পথ হারিয়েছিস নাকি ধন খুঁজতে এসেছিস? দীপু বুঝল এ নিশ্চয়ই সেই জলরাক্ষসী, কিন্তু সে ভয় না পেয়ে বুদ্ধি করে বলল, আমি খুব গরিব, শুনেছি এই নদীর নিচে নাকি অনেক ধনরত্ন আছে। জলরাক্ষসী হেসে উঠল, তাহলে তো তুই ঠিক জায়গায় এসেছিস। আমার জলের প্রাসাদে সোনা, হিরে, মুক্তা যা চাই সব আছে, শুধু আমার হাতটা ধর। দীপু মনে মনে বলল, আমি জানি তুমি আমাকে ফাঁদে ফেলতে চাও, কিন্তু তোমার রাজপ্রাসাদে না গেলে নীলমুক্তার কাছে পৌঁছতে পারবো না। সে সাহস করে হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে সে জলের তলায় নেমে গেল। কিন্তু আশ্চর্য, সেখানে কোনো ঝলমলে প্রাসাদ নেই। চারদিকে অন্ধকার, ভাঙা স্তম্ভ, কাদা মাখা মেঝে, আর শিকলে বাঁধা কত মানুষ। তাদের মধ্যে এক যুবক কাঁপা গলায় বলল, খোকা পালা, এ কোনো পরী নয়, এ রক্তখেকো রাক্ষসী। সুন্দরী নারীর মুখ মুহূর্তেই বদলে গেল। তার চোখ লম্বা হয়ে উঠল, নখ ধারালো হলো, কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল। সে গর্জে উঠল, এখন থেকে তুইও আমার দাস। দীপু দাঁত চেপে বলল, আমি দাস হতে আসিনি, আমি নীল মুক্তা নিতে এসেছি। রাক্ষসী একটু থামল, তারপর চতুর হাসি হেসে বলল, নীল মুক্তা চাই? পেতে হলে আগে আমার জাদু বাঁশি এনে দিতে হবে। বহু বছর আগে সেটা নদীর গভীর অন্ধকার গুহায় হারিয়ে গেছে। সেই গুহা পাহারা দেয় এক বিশাল দানব কাকড়া। যদি বাঁশি এনে দিতে পারিস তবে মুক্তা পাবি। দীপু বুঝল এটা হয়তো আরেকটা ফাঁদ। তবুও সে রাজি হলো, কারণ সে জানত যে খালি ভয়ে বসে থাকে সে কখনো মাকে বাঁচাতে পারে না। সে গুহার দিকে এগিয়ে গেল। সেখানে সত্যিই এক বিশাল লাল কাঁকড়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলছে, আর তার চিমটি যেন লোহার কাঁচির মতো। দীপু একটা পাথরের আড়ালে লুকিয়ে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল টুটুল ভাইয়ের দেওয়া আয়নার কথা। সে ধীরে ধীরে আয়নাটা কাঁকড়ার সামনে ধরল।
কাকড়া নিজেরই বিশাল ভয়ঙ্কর প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে গেল। মনে করলো তার সামনে আরও বড় কোনো দৈত্য এসে দাঁড়িয়েছে। ভয়ে সে উল্টো দিকে সরে গেল। দীপু ফট করে গুহার ভিতর ঢুকে পড়ল। গুহার গভীরে সে দেখতে পেল এক সোনালি নীল আলো ঝলমল করছে। কাছে যেতেই বোঝা গেল ওটাই সেই জাদু বাঁশি। দীপু বাঁশিটা হাতে নিতেই বাঁশি নরম গলায় বলল, শোনো বালক, আমাকে রাক্ষসীর হাতে দিও না। আমি আমার শক্তির উৎস, আমাকে সে পেলে আরো ভয়ঙ্কর হবে। কিন্তু তুমি যদি আমাকে তার সামনে বাজাও, তার কালো জাদু ভেঙে যাবে। দীপুর বুক ধকধক করছিল, তবুও সে বলল, আমি ভয় পাই, কিন্তু মায়ের জন্য আমি থামব না। সে ফিরে এলো রাক্ষসীর সামনে। রাক্ষসীর লোভে চকচক করে উঠল। বাঁশিটা দে। দীপু বলল, আগে বন্দীদের মুক্ত করো, তারপর নীল মুক্তা দাও। রাক্ষসী চিৎকার করে উঠল, তুই আমার সঙ্গে দরাদরি করছিস? সে কালো জাদুর ঢেউ তুলতেই দীপু চোখ বন্ধ করে বাঁশি বাজিয়ে দিল। সঙ্গে সঙ্গে চারদিকে নীল সোনালি আলোর ঝড় উঠল। নদীর তলা কেঁপে উঠল। রাক্ষসীর মুকুট ফেটে গেল, তার জাদু গলতে লাগলো, আর শিকলগুলো এক এক করে ভেঙে পড়ল। বন্দিরা মুক্ত হয়ে গেল। অন্ধকার প্রাসাদের এক কোণে থাকা এক বড় ঝিনুক নিজে থেকেই খুলে গেল। তার ভিতর থেকে বেরিয়ে এলো অপূর্ব এক নীল মুক্তা। দীপু মুক্তাটা তুলে নিল। মা, আমি আসছি। সব বন্দিকে নিয়ে সে জলের ওপরে উঠে এলো। এদিকে গ্রামে তখন ভোর হয়ে গেছে। সবাই ভেবেছে দীপু আর ফিরবে না। তার মা প্রায় অচেতন। ঠিক তখনই গ্রামের পথ ধরে ছুটে এলো ভেজা কাপড়ে কাদা মাখা পায়ে দীপু। সে চিৎকার করে বলল, চাচা, জল দিন তাড়াতাড়ি। সোহেল চাচা নীল মুক্তা ধুয়ে সেই জল দীপুর মায়ের মুখে দিলেন। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর মায়ের চোখের পাতা কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। বুকের ব্যথা উধাও, মুখে ফিরে এলো হাসি। গ্রাম জুড়ে আনন্দধ্বনি উঠল। মুক্ত হওয়া মানুষগুলো সবাই বলল, দীপু শুধু তার মাকে বাঁচায়নি, আমাদেরও নতুন জীবন দিয়েছে। টুটুল রোড়ে এসে দীপুকে জড়িয়ে ধরল। আমি তোকে পাগল ভেবেছিলাম, তুই তো আসলে বাঘের বাচ্চা। দীপুর মা তাকে বুকে টেনে নিয়ে বললেন, তুই আমার জন্য এত বড় ঝুঁকি নিলি? দীপু হেসে বলল, মা, তোমার হাসি ফেরানোর জন্য আমি আবারও যাব, কিন্তু এবার একা না, সবার জন্য আলো নিয়ে ফিরব। সেদিনের পর থেকে মায়াবী নদী আর আগের মতো রইল না। তার জল শান্ত হলো, বাতাসে ভয়ের গন্ধ উধাও হলো। গ্রামের শিশুরা নদীর ধারে খেলতে খেলতে আজও বলে, লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু ভালোবাসা আর বুদ্ধি একসাথে থাকলে অন্ধকারেরও